আজ আমাদের ট্যুরের তৃতীয় দিন। পেলিং রাবাংলা নামচি ট্যুরের প্রথম পর্বটি এখনও যদি আপনি না দেখে থাকেন তাহলে আগে আমার চ্যানেলে গিয়ে বা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসতে পারেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আজ আমরা পেলিংয়ের লোকাল সাইট সিন করব, আর প্রথমেই দেখে নেব রিম্বি ওয়াটারফলস। রিম্বি ওয়াটারফলসটি পেলিং শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। পাহাড়ি ঢাল বেয়ে গড়িয়ে পড়া স্বচ্ছ ঠান্ডা জল এখানকার মূল আকর্ষণ। বর্ষাকালে এই ফলসটি আরও গর্জনশীল ও মনোরম হয়ে ওঠে। এই জলপ্রপাতটি রিম্বি নদীর উপর গঠিত, যা পরে রাঙ্গিয়াত নদীর সঙ্গে মিলিত হয়। পর্যটকরা এখানে পিকনিক, ফটো তোলা ও প্রকৃতির মাঝে কিছুক্ষণ শান্তিতে সময় কাটাতে ভালোবাসে। রিম্বি ফলস দেখে আমাদের যাওয়ার কথা ছিল খেচিপেরি লেক ও মনেস্ট্রি, কিন্তু সেদিন কিছু কনস্ট্রাকশনের কাজের জন্য মনেস্ট্রি বন্ধ ছিল, তাই আর খেচিপেরি লেক দেখতে যেতে পারিনি, আর আপনাদেরও দেখাতে পারলাম না। যাই হোক, কিছু তো করার নেই, সব তো আর আমাদের হাতেও থাকে না। আমরা অনেক চেষ্টা করেছিলাম কিছুটা যাবার জন্য, কিন্তু রাস্তাতেই আমাদের পুলিশ আটকে দিয়েছিল। অতএব এখন আমরা যাচ্ছি পশ্চিম সিকিমের অন্যতম আকর্ষণ কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখার জন্য। আমরা এসে পৌঁছালাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের সামনে। সিঁড়ি দিয়ে কিছুটা উঠে তারপর ওয়াটারফলসটি দেখতে যেতে হয়। ওয়াটারফলসের সামনে দুপাশে অনেকগুলো খাবারের দোকানও আছে, আপনারা চাইলে এখান থেকে কিছু খেতে পারেন। এখানে রয়েছে টিকিট কাউন্টার। টিকিট প্রাইস 20 টাকা পার পার্সন। ওয়াটারফলসের সামনে থেকে জিপ লাইনেরও ব্যবস্থা আছে, 100 টাকা করে মাথা পিছু। এই হলো সেই বিখ্যাত কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। বিশ্বাস করা হয় যে এই জলপ্রপাতটি কাঞ্চনজঙ্ঘা পর্বতশ্রেণী থেকে উৎপন্ন গলিত হিমবাহের জলধারা থেকে সৃষ্টি হয়েছে। এই জলপ্রপাতটি অনেকটা উঁচু থেকে গর্জন করে নিচে পড়ে, যার শব্দ ও দৃশ্য একই সাথে মনোমুগ্ধকর ও সম্মোহনকারী। পেলিং শহর থেকে প্রায় 24 কিলোমিটার দূরে অবস্থিত এই ওয়াটারফলসটি মে থেকে অক্টোবর মাসে বর্ষার ঠিক আগে বা পরে এলে ঝর্ণার জলপ্রবাহ সবচেয়ে জোরালো দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা ফলসটি শুধু চোখের আরাম নয়, আত্মারও প্রশান্তি। জায়গাটি প্রকৃতিপ্রেমী ও ফটোগ্রাফারদের জন্য এক স্বর্গস্বরূপ গন্তব্য। পেলিং রাবাংলাতে আসা নিয়ে অনেকেই কনফিউশনে থাকেন যে এখানে আসার সঠিক সময় কোনটা। দেখুন, আমি রেকমেন্ড করব যে জুন থেকে সেপ্টেম্বর বাদ দিয়ে আপনি বছরের যে কোনো টাইমে আসতে পারেন। অক্টোবর নভেম্বরে ওয়েদার ক্লিয়ার থাকে, তাই এই সময়ে কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখতে পারবেন। তাছাড়া শীত উপভোগ করতে গেলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আসতে হবে। যদিও আমরা এসেছিলাম এপ্রিলে, তবুও কাঞ্চনজঙ্ঘা অল্প হলেও দেখতে পেয়েছি।
এবারে বলি পারমিট নিয়ে। যেহেতু পেলিং রাবাংলা ও নামচি কোনো রেস্ট্রিক্টেড এরিয়া বা বর্ডার এরিয়াতে পড়ে না, তাই এখানে আসার জন্য কোনো পারমিটের প্রয়োজন হয় না। তবে প্রত্যেকটা স্পটের সামনে গাড়ি পার্ক করলে আপনাকে পার্কিং চার্জ আলাদা করে দিতে হবে। ইতিমধ্যে আমরা এসে পৌঁছালাম রিভার অরেঞ্জ গার্ডেনে। এই প্রাইভেট অরেঞ্জ গার্ডেনটি ওপেন থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই অরেঞ্জ গার্ডেনের প্রবেশ মূল্য আছে জনপ্রতি 30 টাকা করে। এখন যেহেতু অফ সিজন, তাই গাছে কমলা লেবু অতটাও হয়নি। তবে গাছে লেবু দেখতে গেলে আপনাকে এখানে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে আসতে হবে। এই বাগানে আসলে আপনি সিটংয়ের অরেঞ্জ গার্ডেনের ফ্লেভার কিছুটা হলেও পাবেন। কিছুটা যাওয়ার পর দুটো গাছে কমলা লেবু দেখতে পেলাম। কিছুটা হলেও মনের আশা সম্পূর্ণ হলো। পেলিং থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত এই রিভার অরেঞ্জ গার্ডেনটি। বাগানটির ভেতরে একটি রেস্টুরেন্টও রয়েছে ও অনেকগুলি কমলালেবুর জুস ও ওয়াইনের দোকানও রয়েছে। এই গার্ডেনের গা বেয়ে বয়ে গেছে রাঙ্গিয়াত নদী। আমরা এখন সেই নদীর দিকেই যাচ্ছি। কত অপূর্ব এই জায়গাটি, এখানে না আসলে বোঝা সম্ভব না। ঘন্টার পর ঘন্টা এই নদীর পাড়ে বসে কাটানো যায়। চারপাশে ফুল, গাছপালা, নদীর মৃদু ধ্বনি একসাথে মিলেমিশে এক স্বর্গীয় পরিবেশ তৈরি করেছে। রিভার অরেঞ্জ গার্ডেনের একদিকে যেমন প্রাকৃতিক রঙের ছোঁয়া, তেমনি নদীর সান্নিধ্য কিছুক্ষণ নীরবতা ও শান্তি খোঁজার উপযুক্ত স্থান। ওয়েস্ট সিকিমে আসলে এই জায়গাটি অবশ্যই আপনার উইশ লিস্টে রাখতেই হবে। এবারে আমাদের গন্তব্য পেলিং এর সবথেকে আকর্ষণীয় প্লেস, অর্থাৎ স্কাইওয়াক অর গ্লাস ব্রিজ। এর মাঝে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি যে পেলিং এ হেলিপ্যাড রাখার একটি স্পট আছে, কিন্তু আমরা এসে দেখলাম সেখানে হেলিপ্যাড নেই। হেলিপ্যাড সরিয়ে সেখান থেকে এখন প্যারাগ্লাইডিং ও রোপওয়ে ট্রায়াল দেওয়া হচ্ছে। আশা করি খুব তাড়াতাড়ি এর পরিষেবা চালু হবে। ওই যে দেখা যাচ্ছে চেনরেজিক ভগবানের মূর্তি ও বিখ্যাত গ্লাস ব্রিজটি। আপনাদের ভেতরটা পুরোটাই দেখাবো, আপনারা দেখতে থাকুন আর ঘরে বসে স্কাইওয়াক উপভোগ করতে থাকুন। এই মন্দিরে ও স্কাইওয়াকের প্রবেশের জন্য আপনাকে টিকিট কাটতে হবে। টিকিট প্রাইস মাথা পিছু 100 টাকা করে। পেলিং এর স্কাইওয়াকটি হলো ভারতের প্রথম কাচের পথ বিশিষ্ট ব্রিজ, যা পর্যটকদের জন্য এক অনন্য অ্যাডভেঞ্চার এবং দর্শনীয় অভিজ্ঞতা নিয়ে আসে। এটি ভগবানের চেনরেজিংয়ের মূর্তির পাদদেশে নির্মিত, যা এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটন কেন্দ্র। চেনরেজিংয়ের মূর্তিটি 135 ফুট উচ্চতা বিশিষ্ট, যা শান্তি ও করুণার প্রতীক। স্কাইওয়াকের আশেপাশে বহু রঙিন স্তূপ এবং প্রার্থনার চাকা রয়েছে, যা মঠ সদৃশ্য পবিত্র পরিবেশ সৃষ্টি করে। কাচের উপর দাঁড়িয়ে নিচে খাদ দেখতে পারা একদিকে যেমন ভয়ের, আবার অন্যদিকে বেশ রোমাঞ্চকর। কাঞ্চনজঙ্ঘার পটভূমিতে স্কাইওয়াক এবং দেবমূর্তির সামনে ছবি তোলা সত্যি এ যেন এক স্মরণীয় অভিজ্ঞতা। অক্টোবর থেকে মে মাস পর্যন্ত ওয়েদার পরিষ্কার থাকলে স্কাইওয়াক থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করা যায়। যদিও এখন আকাশে মেঘে ঢাকা, তাই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না। পেলিং স্কাইওয়াক শুধুমাত্র একটি স্থাপত্যই নয়,
বরং সাহস, বিশ্বাস এবং প্রকৃতির অনন্য সমন্বয় তৈরি এক দর্শনীয় গন্তব্য। প্রায় 168টি সিঁড়ি পায়ে হেঁটে আপনাকে চেনরেজিগের পাদদেশে পৌঁছতে হবে। আবারও বলছি, যাদের পায়ের সমস্যা বা প্রেশার ও হার্টের সমস্যা আছে তাদের উপরে না ওঠাই ভালো। এখানেও মন্দিরের ভেতরে ফটো তোলা বা ভিডিও করা প্রহিবিটেড, তাই দেখাতে পারলাম না। ভেতরে রয়েছে চেনরেজিগ ও বিভিন্ন দেবদেবীর মূর্তি ও বৌদ্ধ ধর্মের বিভিন্ন গ্রন্থ। ভিতরটা অসাধারণ, আপনারা আসলে বুঝতে পারবেন। আমরা মন্দিরের একদম উপরে মানে চেনরেজিগের মূর্তির পাদদেশে পৌঁছে গেছি। এখান থেকে চারিদিকের ভিউটা ঠিক এমন। এখান থেকে যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যেত তাহলে আরো ভালো লাগতো। এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন বা এই ট্যুরের শেষ অ্যাট্রাকশন ছাঙ্গে ওয়াটারফলস দেখতে। পেলিং শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত এই ছাঙ্গে ওয়াটারফলসটি। এই ফলসটি দারিদা গ্রাম সংলগ্ন অঞ্চলে অবস্থিত একটি অত্যন্ত সুন্দর এবং শান্তিপূর্ণ জলপ্রপাত। পাহাড়, বন ও নদীর মাঝে লুকিয়ে থাকা এই ঝর্ণাটি তার নিঃশব্দ সৌন্দর্য ও পরিপূর্ণ প্রকৃতির স্পর্শে পর্যটকদের হৃদয় জয় করে চলেছে। 300 ফুট উচ্চতা থেকে গর্জে পড়া এই জলধারা পাহাড়ের বুক চিরে নিচে নেমে আসে, যা দূর থেকে সাদা ধোঁয়ার মতো দেখা যায়। মার্চ থেকে মে এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস আসলে এই ওয়াটারফলসের আসল রূপ দেখতে পাবেন। এখানে আপনি আপনার পরিবারের সাথে অনেকটা সময় কাটাতে পারবেন এবং বিশেষ মুহূর্তগুলো ক্যামেরা বন্দি বা মোবাইল বন্দি করতে পারবেন। ইতিমধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে আর ওয়েদারও খারাপ হতে শুরু করেছে। যদিও এরপর আমাদের সিংচর হ্যাঙ্গিং ব্রিজ দেখতে যাবার কথা ছিল, কিন্তু ওখানকার লোকাল পাবলিক আর ড্রাইভার দাদার থেকে জানতে পারলাম যে ব্রিজের কনস্ট্রাকশনের কাজের জন্য এখন কয়েকদিন ট্যুরিস্টদের যেতে দেওয়া হচ্ছে না। যাই হোক, আমরা যেতে পারলাম না, কিন্তু আপনারা অবশ্যই যাবেন, কারণ সিংচর ব্রিজ হলো এশিয়ার দ্বিতীয় উচ্চতম হ্যাঙ্গিং ব্রিজ। আমরা নেক্সট টাইম পেলিং আসলে এখানে অবশ্যই যাব। যাই হোক, এখন আমরা আমাদের পেলিংয়ে হোটেলে ফিরে যাচ্ছি। গুড মর্নিং সবাইকে। আজ আমাদের ট্রিপের চতুর্থ দিন, আর আজ আমরা পেলিং থেকে সোজা এনজিপি ব্যাক করব। আজকে রাস্তাতে আমাদের কোনো সাইট সিন নেই। পাহাড়ি অঞ্চলে খাবার মেনু কেমন হয় সেটা হয়তো আপনারা অনেকেই জানেন, তবু আমি বলে রাখছি। আমাদের ব্রেকফাস্টে ছিল চা বিস্কুট, লুচি তরকারি বা ম্যাগি বা ব্রেড বাটার। লাঞ্চে ছিল প্লেন ভাত, ডাল, পাঁপড় ভাজা, সোয়াবিন বা বাঁধাকপির তরকারি আর ডিম। ইভিনিংয়ে ছিল চা আর ভেজ পকোড়া। আর ডিনারে ছিল ভাত বা রুটি, ডাল, পাঁপড় ভাজা, পনির বা ফুলকপির তরকারি আর চিকেন। আপনি যেই হোটেলেই থাকেন না কেন, কম বেশি এই মেনুটাই ফিক্স থাকবে। আমরা যেহেতু ট্যুরটি প্যাকেজ করে এসেছি, তাই প্রথম দিনের লাঞ্চ থেকে শেষ দিনের ব্রেকফাস্ট পর্যন্ত ইনক্লুডেড ছিল। শেষের দিনের লাঞ্চটা আপনাকে বাইরে কোনো হোটেলে করে নিতে হবে।
তাহলে 3 রাত 4 দিনের সাউথ আর ওয়েস্ট সিকিম কিভাবে ঘুরে দেখবেন আশা করি বুঝে গেছেন। আমরা যেইভাবে ঘুরলাম আপনারাও একইভাবে ঘুরতে পারেন। জেনারেলি পেলিং রাবাংলা নামচি ট্রিপটি কমপ্লিট করার জন্য 3 রাত 4 দিন যথেষ্ট। তার মধ্যে 1 রাত রাবাংলাতে থাকবেন আর 2 রাত পেলিংয়ে থাকবেন। তবে আপনাদের হাতে সময় থাকলে আরও 1 রাত নামচিতেও থাকতে পারেন। সেই ক্ষেত্রে ট্যুরটি 4 রাত ও 5 দিনের হবে। আমি ডেসক্রিপশানে ড্রাইভার দাদার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। আপনি চাইলে তার সাথে সরাসরি কন্ট্যাক্ট করে আপনার ট্যুরটি প্ল্যান করে নিতে পারেন। এবারে বলি এই ট্রিপটি করতে আপনার অ্যাপ্রক্সিমেট কেমন খরচ হতে পারে। যদি 3 রাত 4 দিনের প্ল্যান করেন তাহলে প্রতি রাতের জন্য থাকা ও খাওয়া নিয়ে পড়বে 1500 করে, মানে 3 রাতের জন্য 4500 টাকা। আর সাইট সিনের জন্য পার ডে গাড়ি ভাড়া 500 করে, মানে 4 দিনে 2000 টাকা। এবার প্রতিটি স্পটের টিকিট প্রাইস, কার পার্কিং এগুলো সব নিয়ে ধরুন আরও 500 টাকা, তাহলে টোটাল হলো 7000 টাকা। আর যদি 4 রাত 5 দিনের প্ল্যান করেন তাহলে আরও 2000 টাকা বাড়িয়ে দিন, সেক্ষেত্রে পড়বে 9000 টাকা পার পারসন। তারপর তো আপনার আসা যাওয়া ট্রেন, বাস বা ফ্লাইটের টিকিট আলাদা আছেই। এই রেটটা সিজন ওয়াইজ ওঠানামা করতে পারে। আমি একটা লামসাম আইডিয়া দিলাম আপনাকে। আমরা যেহেতু প্যাকেজ করে এসেছি তাই আমাদের 3 রাত 4 দিনের জন্য দিতে হয়েছিল 7600 টাকা করে পার পারসন, এক্সক্লুডিং ট্রেন টিকিট ও এন্ট্রি ফিস। যদি আপনারা হেডেক বা ঝামেলা না নিতে চান তাহলে আমি বলবো প্যাকেজ করে যাওয়াটাই ভালো। স্ক্যাম হওয়ার চান্স খুব কম থাকে। এই সেই বিখ্যাত করোনেশন ব্রিজ, যাকে অনেকে সেবক ব্রিজ নামেও চেনে। পশ্চিমবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার সংযোগস্থলে তিস্তা নদীর উপর অবস্থিত একটি ঐতিহাসিক নিদর্শন। 1937 সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় 1941 সালে। এনজিপি ফেরার পথে এখানে কিছুটা সময় কাটাতে পারেন ও ফটোগ্রাফিও করতে পারেন। তাহলে এই ছিল আমাদের 3 রাত 4 দিনের পেলিং, রাবাংলা ও নামচি ট্রিপের অভিজ্ঞতা, যা আপনাদের সাথে শেয়ার করলাম। বলে রাখি, পুরো ট্রিপে কোথাও আমাদের কোনো শ্বাসকষ্টজনিত প্রবলেম হয়নি। আশা করি আপনাদেরও হবে না। তবে সাথে অবশ্যই কর্পূর রাখবেন। আর আরেকটা কথা, ফোনের নেটওয়ার্কও সব জায়গাতেই পেয়েছি। সো আমরা প্রায় এনজিপির কাছাকাছি পৌঁছে গেছি। যতটা পারলাম আপনাদের সমস্ত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। যদি আপনাদের আরও কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও ট্রাভেল করবেন। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো জার্নিতে। টিল দেন, বাই বাই।